সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন আমরা সবসময় গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পিসিওডি। আর এই পিসিওডি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার পারুল আক্তার 1971 সালের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1997 সালে এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজে গাইনি ও অবস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ এবং অনেক ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে। পিসিওডি বর্তমানে আমরা একটা বার্নিং ইস্যু বলতে পারি। কম বয়সী তরুণী থেকে শুরু করে অ্যাডাল্ট ফিমেল যারা রয়েছে সবারই কিন্তু কম বেশি এই পিসিওডি হতে আমরা দেখতে পাচ্ছি। পিসিওডির এন্টায়ার টার্মটা একটু জানতে চাই এবং পিসিওডি আসলে কি সেটা যদি আমাদেরকে একটু বলতেন। আমরা আসলে একটি যুগে বাস করছি যে আমাদের জীবনটা খুব কমফোর্টেবল, আরামদায়ক। মানে আমরা বসে বসেই সমস্ত ইনফরমেশন জানতে পারছি, বসে বসে কারো কারো ক্ষেত্রে আমরা অফিস করতে পারছি, পড়াশোনা করতে পারছি মোবাইলে, ল্যাপটপে। ইভেন আমাদের কেনাকাটার জন্য অনলাইন শপিং আছে, আমাদের মার্কেটে যাওয়া লাগছে না, খাবারের জন্য অর্ডার করলেই চলে আসছে। তো এই যে কমফোর্ট এবং পলিসিস্টিক ওভারি হচ্ছে তেমনই একটি জটিলতা যেটি আমাদের জীবনের কমফোর্টের জন্য হচ্ছে, আরামের জন্য হচ্ছে। তো পিসিওডি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আর পিসিওএস এটি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটি আসলে কয়েকটি সমস্যার একটি সম্মিলিত রূপ, এই জন্য এটিকে সিনড্রোমও বলা হয়। আর এটি জিনিসটা আমরা নামটা থেকে শুনে বুঝি পলিসিস্ট, মানে অনেকগুলো সিস্ট। কোথায়? ডিম্বথলিতে বা ওভারিতে। ওভারিতে যখন পার্লের মালার মতো অনেকগুলো সিস্ট সাজানো থাকে এবং এটার জন্য কিছু জটিলতা হয়, তখনই আমরা এটাকে পলিসিস্টিক ওভারি ডিজিজ বলি। এই পলিসিস্টিক ওভারি ডিজিজটির এটার জেনেটিক কিছু কারণ থাকে। এখানে কতগুলো হরমোন, যেমন মেয়েদের শরীরে ছেলেদের হরমোনও কিছুটা থাকে, অ্যান্ড্রোজেন। সেটি যদি অতিরিক্ত বেশি মাত্রায় থাকে অথবা ইনসুলিন, ইস্ট্রোজেন এদের রেগুলেশনটা ডিস্টার্ব হয় জেনেটিক কারণে। কিন্তু মূলত পলিসিস্টিক ওভারি ডিজিজ কিন্তু একটি লাইফস্টাইল ডিজিজ। এবং কীরকম লাইফস্টাইল? যে স্কুলে যেতাম আমরা ছোটোবেলায়, অল্প দূরত্বে স্কুল হলে হেঁটে, স্কুলে গিয়ে বিরাট মাঠ, সে মাঠে খেলতাম, বাসায় এসে নিজের কাপড়টা হয়তো বা নিজে ধুয়ে ফেলতাম। কিন্তু এখন সম্পূর্ণ লাইফ চেঞ্জ হয়ে গেছে। বাচ্চারা গাড়িতে করে যাচ্ছে বা রিক্সাতে করে যাচ্ছে, খেলতে পারছে না, বসে বসে গল্প করছে বা মোবাইল টিপছে। তো এই যে একটা লাইফস্টাইলের চেঞ্জ এবং লাইফে জটিলতা বাড়ছে, প্রতিযোগিতা বাড়ছে স্ট্রেস, তো এসব কারণে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা বাড়ছে। যখন কোনো কম বয়সী মেয়েরা যখন আপনার কাছে পিসিওডির সমস্যা নিয়ে আসে, তখন প্রাথমিক অবস্থায় আপনারা কোন বিষয়টাকে মেনটেন করতে বলেন বা ট্রিটমেন্টের পার্ট হিসেবে আপনারা এটাকে ফলো করতে বলেন? প্রথমেই আমাদের কাছে সাধারণত যে সমস্যা নিয়ে আসে সেটি হচ্ছে মূলত মাসিকের প্রবলেম। যে একটা 15 বছরের মেয়ে, তার মাসিক শুরু হয়েছে 2 বছর আগে, কিন্তু এখন 3-4 মাস পর হয়, হতে চায় না, হইলেও অল্প হয়। এটাকে অলিগোমেনোরিয়া বলে। একদম বন্ধ থাকাটা হলো অ্যামেনোরিয়া। এবং তার মা বলছে যে তার ওজনটা অনেক বেড়ে যাচ্ছে, তারপরে ঘাড়ে কালো দাগ হচ্ছে, মুখে ব্রণ হচ্ছে, মুখেও ছেলেদের মতো চুল গজাচ্ছে আর মাথার চুল পড়ে যাচ্ছে। এগুলো দেখে পাশাপাশি আমরা জাস্ট একটা আলট্রাসোনোগ্রাম করি। ওখানে আমরা দেখি যে এই সিস্টগুলো আছে কিনা। সিস্ট শুধু থাকলেই হবে না, কতগুলো ক্রাইটেরিয়া আছে, যে 12টার বেশি থাকতে হবে, 2 থেকে 9 মিলিমিটার হতে হবে। এরকম যদি থাকে তাহলে আমরা এটাকে পিসিওএস হিসেবে ডায়াগনোসিস করি। আর কারো কারো ক্ষেত্রে আমাদের কিছু হরমোন লেবেল করা লাগে, যেমন LH, FSH, টেস্টোস্টেরন, থাইরয়েড হরমোন, প্রোল্যাকটিন, AMH। কারো কারো ক্ষেত্রে ইনসুলিন এবং OGTT বা ডায়াবেটিসের টেস্ট। তো এভাবেই আমরা মূলত এটি ডায়াগনোসিস করি এবং ডায়াগনোসিস কনফার্ম করলে আমরা আস্তে আস্তে চিকিৎসার দিকে আগাই। পিসিওডি তো আসলে কম বয়সী মেয়েদেরও হচ্ছে, আবার অ্যাডাল্ট ফিমেল যারা আছে তাদেরও হচ্ছে। সো এই যে দুটা বয়সের একটা গ্যাপ, তো সেখানে কি ট্রিটমেন্টের মধ্যে কোনো তফাৎ আছে কিনা? ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্যই কিছু তফাৎ আছে, তবে আমরা ট্রিটমেন্টটাকে 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে কারো বয়স কম এবং হচ্ছে তারা বেবি চাচ্ছে, আবার কারো আছে যেমন
তার 2-3টা বাচ্চা আছে, সে বাচ্চা চাচ্ছে না। তো যখন আমরা ওষুধের ট্রিটমেন্টে যাই তখন একটু ডিফারেন্ট হয়। আর যাদের কিছু জটিলতা আছে তাদেরটা আরেকটু অন্যরকম হয়। যেমন এটার কি কি জটিলতা হতে পারে, আমাদের পলিসিস্টিক ওভারি ডিজিজ যদি আমরা অনেক দিন চিকিৎসা না করি, তো কিছু হলো তার প্রেশার বাড়তে পারে, ডায়াবেটিস হতে পারে, হার্টের নানান সমস্যা, কার্ডিওভাস্কুলার জটিলতা হতে পারে। এবং তার যদি দীর্ঘদিন চিকিৎসা না হয়, তার যে জরায়ুর লাইনিংটা মোটা হতে হতে একসময় এন্ডোমেট্রিয়াল ক্যান্সার পর্যন্ত হতে পারে। আর তাছাড়া ইয়াং কাপলদের এটা যেহেতু ডিম বড় হয় না, ফাটে না, ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব হতে পারে। তো এই সবগুলো আমরা ট্রিটমেন্ট কার কোনটা সমস্যা, জটিলতা হচ্ছে নাকি তার জাস্ট সিমটমগুলোই আমাদের চিকিৎসা করতে হবে, এটার উপর নির্ভর করে ওষুধে চিকিৎসাটা পার্থক্য হয়। কিন্তু আমরা বলেছি এটা মূলত লাইফস্টাইল ডিসঅর্ডার এবং লাইফস্টাইলটাই আগে ঠিক করতে হবে, এটার ক্ষেত্রে কারো কোনো পার্থক্য নাই। আচ্ছা, তো লাইফস্টাইলের যদি আমরা এটা আলোচনা করতে চাই তাহলে এটা প্রথমেই হচ্ছে তার ওজন কমাতে হবে। ওজন কমানোর প্রথম অংশটা হচ্ছে এক্সারসাইজ, পরবর্তী অংশটা হচ্ছে ডায়েট। তো ওজনটা কিভাবে কমাবে, এক্সারসাইজের ক্ষেত্রে আমরা যেটা বলি যে 30 থেকে 40 মিনিট প্রতিদিন মডারেট এক্সারসাইজ, তার মানে দ্রুত হাঁটা, সাইক্লিং, সাঁতার কাটা, এগুলো ডেইলি করতে হবে এবং 30 থেকে 40 মিনিট। তার বাইরের সময়টাও একদম বসে থাকা যাবে না, একটা পরিশ্রমী জীবনযাপন করতে হবে। এবং আমাদের উদ্দেশ্য হলো যে অন্তত 7 থেকে 10% ওজন কমানো। কিন্তু যদি কেউ এটা শুরু করে এক্সারসাইজ, জাস্ট 3% কমলেই কিন্তু তার অনেক সিমটম রিলিফ হয়ে যায়। তার মাসিকটা হতে থাকে, তার ফেসের ব্রণ এবং চুলগুলো কমতে থাকে, কারো যদি ইনফার্টিলিটির প্রবলেম থাকে তার এটাও সমাধান হয়ে যেতে পারে। কাজেই এটা আমাদের ডেইলি এক্সারসাইজ করা, যারা আমরা খুব সেডেন্টারি জীবনযাপন করি, পরিশ্রমবিহীন জীবনযাপন করি, তাদের জন্য এটা কঠিন, কিন্তু এটা খুব ডিটারমাইন্ড হয়ে এটা শুরু করতে হবে এক্সারসাইজটা। কারণ এক্সারসাইজ ছাড়া এটার কোনো সহজ সমাধান নাই এবং তার পরিবার এবং আশেপাশের সবাইকে তাকে সাপোর্ট করতে হবে। নেক্সট আসে ডায়েট। এক একজনের হাইট ওয়েট অনুযায়ী এক একজনের খাবারটা এক এক রকম হয়। আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে আমি যদি না খেয়ে থাকি বা সারাদিনে একবার খাই তাহলে ওজন কমে যাবে। এটা একদমই ঠিক নয়। আপনার 3 থেকে 5 বার খেতে হবে। কিন্তু এটা ভালো হয়, সবচেয়ে ভালো হয় যদি একজন ডায়েটিশিয়ান দিয়ে তার হাইট ওয়েট অর্থাৎ বিএমআই অনুযায়ী ডায়েট চার্ট করে সে অনুযায়ী মেনটেন করতে পারে। কিন্তু হয়তো কারো পক্ষে এটা সম্ভব নাও হতে পারে, সেক্ষেত্রে উনি 3 থেকে 5 বার খাবেন। কার্বোহাইড্রেট একদম কম, আর যেটা তেল, চর্বি, চিনি টোটালি বাদ। আর কি খাবে তাইলে? প্রোটিন সমৃদ্ধ খাবার, ডিম, মাছ, হয়তো দেশি মুরগি, হ্যাঁ, এগুলো সমৃদ্ধ খাবার খাবে। আর সিজনাল শাক সবজি। পিসিওডির সঙ্গে কি আসলে ইনফার্টিলিটি ডিরেক্ট কোনো রিলেশন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। কারণ এখানে আমি প্রথমেই বলেছিলাম যে পলিসিস্টিক ওভারিতে নর্মালি আমাদের যে মেনস্ট্রুয়েশনের সময়, মেনস্ট্রুয়েশনের প্রথম থেকেই অনেকগুলো ডিম বড় হতে থাকে এবং তার মধ্যে মাঝামাঝি সাইকেলে এসে একটি ডিমই বড় হয় এবং সেটি ফাটে, সেটি থেকেই বেবি হয়। কিন্তু এখানে যেটা হয়, এই যে বলেছি হরমোনের একটা ডিসরেগুলেশন, সেটার জন্য সবগুলা ডিমই সমানভাবে বড় হতে চায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনোটি বড় হতে পারে না, একটা মাঝারি সাইজে সবগুলো মালার আকৃতি ধারণ করে ওভারিতে রয়ে যায়। এবং এই যে ডিম বড় হচ্ছে না, ফাটতে পারছে না এবং এটা থেকে প্রেগনেন্সি হচ্ছে না, এই জন্য তার ইনফার্টিলিটি হচ্ছে। টিনেজার যারা রয়েছে তাদেরও তো আসলে পিসিওডি হচ্ছে, তাদের ক্ষেত্রে আসলে আপনার ট্রিটমেন্টটা কি দিয়ে থাকেন? এবং অনেক সময় কিন্তু আমরা শুনেছি যে তাদেরকে অনেক সময় পিল সাজেস্ট করেন এবং পিল নেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের তাদের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে একজন আনম্যারিড একজন মেয়ে কেন পিল খাবে। সো এই বিষয়টা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলতেন। যাদের ক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জ করে পুরোপুরি হচ্ছে না, তাদেরকে ওষুধ লাগতে পারে। তো ওষুধ আমরা মেনলি কিছু দেই, যে তার যে অতিরিক্ত ব্রণ, তারপরে চুল উঠছে মুখে, এগুলো কমার জন্য। আর কিছু দেই আমরা তার হলো মেটাবলিজমটা ঠিক করার জন্য। আর যাদের মাসিক হচ্ছে না, মাসিক হওয়ার জন্য আমরা কিছু ওষুধ দিই। তো মাসিক হওয়ার জন্য আমরা যাদের 18 বছরের কম তাদেরকে সাধারণত আমরা মেড্রোক্সিপ্রোজেস্টেরন নামে কিছু প্রোজেস্টেরন ওষুধ দিই। আর অথবা সাইপোটেরন অ্যাসিটেট নামে কিছু ওষুধ আছে, এই ওষুধগুলো দিই। আর যাদের 18-র উপরে তাদেরকে আমরা পিল দিই। এবং যদি কেউ এই মুহূর্তে বাচ্চা চাচ্ছে না,
এরকম হয়, তাহলে কিন্তু আমরা এই পিলটা দিতে পারি, কারণ এটি খুবই মানে অ্যাভেলেবল, সস্তা, তারপরে খাওয়াটা খুব ইজি, ডেইলি একই টাইমে একটা করে খাবে এবং দীর্ঘদিন খাওয়া যায়। অন্য কোনো ওষুধই এত দীর্ঘদিন খাওয়া যায় না। তো এটি একদম মোটামুটি আপনার এই যে অ্যান্ড্রোজেন, যেটা ছেলেদের হরমোন বলেছিলাম, এটি বেড়ে যায়, এটিকে কমায় এবং তার নিয়মিত পিরিয়ডটা করে। আচ্ছা, কিন্তু কেউ যদি প্রেগনেন্সি চায় তাহলে তো তার আসলে ট্রিটমেন্টটা আলাদা। যার এই পিসিওডি থেকে ইনফার্টিলিটি হচ্ছে, তাকে আমরা মেনলি বাচ্চা হওয়ার জন্য লেট্রোজল অথবা ক্লোমিফেন সাইট্রেট দিয়ে আমরা ওভুলেশন ইন্ডাকশন দিই। ওটাতে যদি দীর্ঘদিন 6 মাস থেকে 1 বছর 2 বছরে কাজ না হয়, তাহলে আমরা ওভারিয়ান ড্রিলিং বলে ল্যাপারোস্কোপিক একটা সার্জারিতে যাই, যেখানে ওভারির যেই সিস্টগুলো এগুলো আমরা ফাটিয়ে দেই এবং এটা নির্দিষ্ট পরিমাণে, নির্দিষ্ট আকার আয়তনে, এবং পরবর্তীতে আমরা তাকে আবার ট্রিটমেন্ট দেই। বেশিরভাগ ক্ষেত্রেই ট্রিটমেন্ট সাকসেসফুল হয়। আচ্ছা। পিসিওডির ক্ষেত্রে কি কখন আসলে সার্জারির মতো ট্রিটমেন্টের শরণাপন্ন হতে হয় কিনা? ওই যে যেটা বললাম যে আমরা তো ওষুধেই ট্রিটমেন্ট দিই পিসিওর ইনফার্টিলিটির ক্ষেত্রে। আচ্ছা। তো এই ক্ষেত্রে দীর্ঘদিন চিকিৎসায় যদি কাজ না হয়, তাহলে আমাদের এটা লাগতে পারে, যেটা ওভারিয়ান ড্রিলিং বলি। কিন্তু যারা প্রেগনেন্সি চাচ্ছে না, সাধারণভাবে তাদের আসলে সার্জারির কোনো রোল নাই। আমরা তাকে মেইনলি লাইফস্টাইল ডিজিজ, ওজন কমানো এবং বাকি কিছু ওষুধ যেমন প্রোজেস্টেরন বা পিল, এগুলো দিয়ে চিকিৎসা করি। আচ্ছা। আর যাদের ইনফার্টিলিটিটা রয়ে যায়, আমরা ওষুধে ট্রিটমেন্ট করলাম, ওভারিয়ান ড্রিলিং করলাম, তারপরে আবারও 6 মাস 1 বছর ট্রিটমেন্ট দিলাম, তাও কাজ হচ্ছে না, তাহলে আমরা এটা পলিসিস্টিক ওভারি ডিজিজের সাথে আনএক্সপ্লেইনড কজ হিসেবে ধরে নেই, এবং তাদের কারো কারো ক্ষেত্রে হয়তো বা আইইউআই, আইভিএফ, এগুলা অ্যাডভান্স টেকনোলজিগুলো লাগবে। আচ্ছা, আমরা এই পিসিওডি নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরের বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিন্তু বন্ধ্যাত্বজনিত সমস্যা দেখা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এর অন্যতম কারণ হিসেবে আমরা বলে থাকি যে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন তো হতেই পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই জাতীয় সমস্যা হতে পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক রোগ বা রোগের জটিলতা তীব্র আকার ধারণ করলে তখন ওই বন্ধ্যাত্বজনিত সমস্যা ছেলে বা মেয়ের মধ্যে দেখা দিতে পারে। তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই যদি হরমোনাল ইমব্যালেন্স জনিত সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও খাবার কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে। অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, তার পাশাপাশি খাবারের মধ্যেও আপনাকে পরিবর্তন আনতে হবে। বেশ কিছু খাবারের কথা আজকে আমি মেনশন করব, যাদের দেখা যায় যে সকল ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের সংখ্যা আসলে কম থাকে, তাদের ক্ষেত্রে, পাশাপাশি যে সকল মেয়েদের আসলে কমপ্লিকেসি হয়ে থাকছে বাচ্চা ধারণ করতে, তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সেটি কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যদি আপনার ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হতে পারে। সেজন্য অবশ্যই কি করতে হবে, অতিরিক্ত ওজনজনিত সমস্যা যাদের আছে সেই সমস্যাটি কমাতে হবে। এর পরবর্তীতে যদি আমাকে বলতে হয় যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়ানোর জন্য খাবারের কথা, সেটি হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার। নিয়মিত জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খুব ভালো উপকারিতা দিয়ে থাকে। জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বিভিন্ন বাদাম, এগুলো থেকে পেয়ে যেতে পারি। এর পরবর্তীতে বলবো যে জিঙ্কের পাশাপাশি অবশ্যই আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার থাকতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে আমরা দুইটি উৎস থেকে পাই, একটি হিম উৎস আর একটি নন হিম উৎস। হিম উৎসগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, আর নন হিম উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি। এর পরবর্তীতে খাদ্য তালিকায় রাখতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বাদাম। এইগুলো দেখা যায় যে আপনার হরমোনাল সমস্যাগুলো যদি থাকে সেই ক্ষেত্রে সেগুলো প্রশমন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে।
তার পরবর্তীতে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, যেগুলো আপনাকে শারীরিক উপকারিতা অ্যাড করবে। অনেকের মধ্যে, অনেক ছেলেদের মধ্যে বিশেষ করে দেখা যায় অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে বা অতিরিক্ত সিগারেট বা ধূমপান করে থাকেন। অবশ্যই এই দুটি বদ অভ্যাস থাকলে আপনাকে এড়িয়ে চলতে হবে, কেননা এই দুটি বদ অভ্যাসের জন্য আপনার কিন্তু কি হতে পারে, এই বন্ধ্যাত্বজনিত সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। অতিরিক্ত বাহিরের খাবার গ্রহণ, অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত খাবার গ্রহণ, বিভিন্ন রেডি টু কুক খাবার গ্রহণ, বাহিরের ডুবো তেলে ভাজা, একই তেল বারবার ব্যবহার করা হয় এমন খাবার গ্রহণ করার থেকে বিরত থাকতে হবে, কেননা ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবারগুলো আপনার বন্ধ্যাত্বের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে সাধারণত। কেননা ট্রান্স ফ্যাট আসলে কি? ট্রান্স ফ্যাট হচ্ছে একই তেল বারবার ব্যবহার করে যে খাবারগুলো তৈরি করা হয় বা তেল পুড়ে যাওয়া তেল আমরা আসলে দেখে থাকি, সেই জাতীয় তেলগুলো ব্যবহার করে রান্না করা খাবারগুলো থেকে কিন্তু ট্রান্স ফ্যাট শরীরে প্রবেশ করে। সেগুলো কিন্তু আপনার শারীরিক সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। এর পাশাপাশি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে, রেগুলার বা প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে হবে বা ব্যায়াম করতে হবে। এতে করেও আপনার বডির বিভিন্ন ধরনের এনজাইমগুলো, বিভিন্ন ধরনের কার্যকারিতা সেটি ঠিক রাখতে সাহায্য করবে। মূল কথা, আপনার ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি একটি হেলদি এবং ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করতে হবে, হেলদি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিছুটা হলেও প্রশমন করা সম্ভব। আর অবশ্যই আমি যে টিপসগুলো বললাম, যে খাবারগুলোর কথা বললাম, সেগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। খাবারের 6টি উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি, এগুলোর যেন গুড রেশিও আপনার শরীরে বর্তমান থাকে সেটি মাথায় রাখবে। কোনোটি থেকে অতিরিক্ত গ্রহণ করবেন, আবার কোনোটি একেবারেই বাদ দিয়ে দিবেন। এই অভ্যাসটি অনেকের মধ্যেই দেখা যায়। বিভিন্ন ডায়েট করতে গিয়ে অনেকে এই ধরনের খাবার গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জটিলতা হতে পারে। একটি হেলদি ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করার চেষ্টা করবেন, সুন্দর জীবনযাপন করার চেষ্টা করবেন, তাহলেই সম্ভব আপনিও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। ম্যাম, পিসিওডির যদি কেউ ট্রিটমেন্টের আন্ডারে না আসে, কী ধরনের জটিলতা তাকে ফেস করতে হবে? পলিসিস্টিক ওভারির সিমটমগুলো হচ্ছে অ্যামেনোরিয়া, অলিগোমেনোরিয়া, মানে মাসিকটা হচ্ছে না, অথবা কারো কারো ক্ষেত্রে অনেক কম হচ্ছে, 3 থেকে 4 মাস পর পর হচ্ছে এবং 1-2 দিন থাকছে। তো এই যে দীর্ঘদিন হচ্ছে না, সেখানে যেটি হয় যে হরমোনাল কিছু ডিসরেগুলেশন হয়ে জরায়ুর ভিতরটা অনেক বেশি মোটা হয়ে যায়, এবং অনেক বেশি মোটা হলে সেটার একটা রিস্ক থেকে যায়, সেটা হলো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এবং এমন যদি আমরা কারো পাই, বিশেষ করে তার বয়সটা যদি 40-এর কাছাকাছি হয় বা 35-এর উপর হয়, তাহলে কিন্তু আমাদের এটা বায়োপসি করতে হবে। ডিএনসি করে ওখান থেকে টিস্যু এনে আমাদের শিওর হতে হবে যে ওখানে কোনো ক্যান্সার নাই। আর এছাড়া সাধারণভাবে পলিসিস্টিক ওভারি ডিজিজের যে ছেলেদের হরমোনটা বেড়ে যায়, আর মূলত ওইখানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। মানে আমাদের শরীরে আমরা জানি যে ডায়াবেটিসের সাথে রিলেটেড ইনসুলিন, যাদের ইনসুলিনটা কম কাজ করে বা কম বের হয়, তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হয়। তো এখানেও ইনসুলিন বের হয় কিন্তু এটা কাজ করে না ঠিক মতো, তো তাদের ডায়াবেটিস হয়। তারপরে এটার সাথে রিলেশন আছে কিছু, হার্টের রোগ হয়, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডিসলিপিডেমিয়া হয়, মানে লিপিড বেড়ে যায়, কোলেস্টেরল বেড়ে যায়, কারণ এখানে লিভার মেটাবলিজম, লিভারের যে স্বাভাবিক যে মেটাবলিজম প্রক্রিয়া, এটা ব্যাহত হয়। তো এই পুরো সমস্যাগুলা আমরা একটা সাধারণ ওষুধ দিয়েই কাজ করতে পারি, সেটা হচ্ছে মেটফর্মিন। কিন্তু পাশাপাশি যেটা খুব ইম্পর্ট্যান্ট, যে আমরা এতক্ষণ আলোচনা করেছি, লাইফস্টাইল চেঞ্জ, এই যে হাঁটা বা সাঁতার কাটা, অর্থাৎ আমরা তো এটা বলতে পারি, যেমনটি আপনি খুব চমৎকার করে বললেন, যে পিসিওডির ক্ষেত্রে একটাই আমরা সমাধান বলতে পারি যে লাইফস্টাইল মডিফিকেশন। এটি করলে এই পিসিওডির সমস্যাটাকে প্রতিরোধ করা সম্ভব, বা এটার যে ভয়াবহতা সেটিকে আমরা অনেকটাই কমাতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ পিসিওডি সম্পর্কে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকেও এবং দর্শকদেরকেও অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। পিসিএস বা পিসিওডি, আমরা দুইটা নামেই কিন্তু পপুলার, এই আমরা যেটা পেশেন্টের সঙ্গে ডিল করি। তো এই মাস, সেপ্টেম্বর মাসটা আসলে পিসিওএস বা পিসিওডি যেটাই বলি, এটা একটা অ্যাওয়ারনেস মান্থ। কারণ ইদানিং পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটা মহামারী আকারে চলে আসছে।
এটা ইদানিং কেন মহামারী আকারে চলে আসছে, কারণ এই রোগটা কিন্তু অতীতেও ছিল, বর্তমানে এটা মহামারীর পর্যায়ে গেছে এই কারণে বিকজ অফ আমাদের লাইফস্টাইল, খাবার অভ্যাস। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।